সরকার পরিবর্তন হওয়ার পরও দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিচ্ছেন না, এবং তিনি আজকেও হুঙ্কার দিয়েছেন যে আমি ইস্তফা দেব না। কিভাবে দেখছেন বিষয়টাকে? না দেখুন, মানে এত আহ, আহ, কম ভোটে আপনারা সবাই জানেন যে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার তৈরি করছে ভারতীয় জনতা পার্টি। সেখান থেকে ওনারা যেভাবে হারলেন, খুব ভদ্র, সভ্য এবং শিক্ষিত মানুষ যদি উনি হতেন, কেননা উনি একটা কথা ভুলে যাচ্ছেন যে উনি এক সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তো তিনি তার নিজের আদর্শ, নীতি অনুযায়ী এবং তার সম্মান বাঁচিয়ে প্রথম কাজই যেটা উনি করতেন পদত্যাগ। এবং হঠাৎ করে একটা প্রেস মিট করে উনি সেই সময় সকলকে জানালেন যে আমি তো হারিনি, তো আমি কেন পদত্যাগ করব। তো যখন আজকেই আমি একটা চ্যানেলে দেখছিলাম, যখন ভবানীপুরের প্রার্থী ছিলেন শুভেন্দু দা এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বলছেন ওনাকে প্রাক্তন বলা যাবে না, তখন অ্যানাউন্সমেন্ট করছেন আরো যে যিনি জিতেছেন শুভেন্দু অধিকারীর নাম, সেটা আজকে সকালে বিভিন্ন ভাইরাল হচ্ছিল অনেক জায়গায়। তো সেটা তো সবাই জানে যে কে জিতেছেন আর কে হেরেছেন। যে হেরেছেন তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, শুধু ভবানীপুরে না, উনি নন্দীগ্রামে হেরেছেন, এর আগেও হেরেছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদার কাছে। তো উনি তো সসম্মানে ওনার পদত্যাগ পত্রটা দিয়ে দেওয়া উচিত। ওনার কত বড় অসম্মান হচ্ছেন, প্রতিটি মানুষ ওনাকে আক্রমণ করে বিভিন্ন ভিডিও বানাচ্ছেন, বিভিন্ন ধরনের কথা বলছেন। তো বারবার করে উনি ভুলে যাচ্ছেন, সেদিনকে বেরোতে গিয়েও উনি বললেন যে আমি রাস্তার লোক, রাস্তায় থাকবো। ঠিক আছে, তো উনি এর আগেও বলেছিলেন যে ওনার মাথায় অনেকগুলো স্টিচ আছে, 47টা সেলাই আছে। তো সেই জন্যই আমরা ওটাই ভাবছি যে ওনার মাথার ওই উর্বর মাথায় আরো কত কিছু এসে যায় হঠাৎ হঠাৎ করে। তো সেই জায়গা থেকেই হয়তো উনি ভাবছেন বা বলছেন যে আমি এখন পদত্যাগ দেব না। অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সিকিউরিটি তুলে নেওয়া হলো, যে গার্ডরেল ছিল সেগুলো তুলে নেওয়া হলো, এবং অদ্ভুত একটা বিষয়, কালীঘাটের যে বাড়ি সেই বাড়িও অন্ধকার, মানে সেখানে ইলেকট্রিসিটি পর্যন্ত নেই। কি বলতে? না দেখুন, মানে তুলে নেওয়া হলো কথাটা খুব খারাপ, মানে দেওয়া হয়েছিল কেন, মানে ওখানে এত ব্যবস্থা, করা ব্যবস্থা কেন যে ছিল সেটা বারবার করে প্রশ্ন উঠেছিল। প্রত্যেকটা মানুষ বলতেন, ওখানে যা আমরা অনেক মিটিং মিছিল করেছি, ওনাদের যে পাড়ার লোকজন এবং ওখান থেকে যারা যাতায়াত করতেন তারা বারবার করে আমাদের বলেছিলেন যে এখানে আমাদের প্রচুর অসুবিধা হয়। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরোতো, তার সঙ্গে 2-3টে কনভয় যখন বেরোতো, তখন তাদেরকে আধা ঘন্টার মতো বসে থাকতে হতো না। যুবরাজের গাড়ি বেরোবে, সাধারণ মানুষ কখন বেরোবে। তো ওখানে তো ওই যে করা ব্যবস্থা, যে সিকিউরিটিটা আপনি বলছেন, সেটা থাকার কথাই তো ছিল না। ওটা তো উঠিয়ে নেওয়া হলো, কথাটা বলতে খুব মানে ওটা শুনতেই ভালো লাগছে না। ওখানে থাকার কথা না, উনি একজন সাধারণ এমপি। আমাদের ভারতীয় জনতা পার্টি এতদিন প্রশাসনে ছিল না, তো সেখানেও আমাদের সমস্ত শ্রদ্ধেয় এমপিরা রয়েছেন, তাদের কি বাড়ির সামনে ওরকম করা আছে? এবং সব থেকে বড় কথা, ওনার পার্টির যারা এমপি রয়েছেন তাদের সামনে তারা আজকে বলছে, তাদের বাড়ির সামনে তো নেই। তো উনি অতিরিক্ত, উনি পার্টির সাধারণ সম্পাদক, তো যেটুকু থাকার দরকার, আরো অনেক সম্পাদক আছেন, তো তাদের তো এটা নেই, তো উনার কেন থাকবে? ডায়মন্ড হারবার মডেল এবার ভেঙে চুরে যায়। নিশ্চয়ই ভাঙছে, তো মানে ভেঙে গেছে অনেক বছর আগে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই ভোটের পরে যে রেজাল্টটা বেরোলো, যে কিভাবে ওরা পুরো রাজ্যটাকে, আমি এটা অধিগ্রহণই বলবো, করেছিল, যে কতজন আছে ওদের সঙ্গে। না তো এরকম হার, যারা 15 বছর এখানে শাসন করেছেন তারা কাদেরকে নিয়ে ক্ষমতায় এসেছিল, এইটা আমাদের দেখিয়ে দিচ্ছে যে 2021-এই কিন্তু আমরা ক্ষমতায় চলে আসতাম। ভারতীয় জনতা পার্টি, প্রত্যেকটা মানুষ পাশে ছিল। তাহলে কি জন্য যে আমরা আসিনি, ওরা জিতেছিল। এটা এইবার 2026-এর নির্বাচন প্রত্যেকটা মানুষের চোখ থেকে কালো পর্দা সরিয়ে দেবে। হচ্ছে পশ্চিমবঙ্গের জনতারা
এবং তারা বিপুল ভোটে আমাদেরকে জয়যুক্ত করেছে। তাদের নাভিশ্বাস উঠছিল, অন্ধকারের দিকে এই রাজ্যকে ঠেলে দেওয়া হচ্ছিল, ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছিল, দুর্নীতির পাহাড় জমা হচ্ছিল। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ, আমরা ডোর টু ডোর করছিলাম, মানুষের কাছে যাচ্ছিলাম, মিটিং করছিলাম, আমি ব্যক্তিগতভাবে গেছি। তো আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে জিজ্ঞেস করি আপনারা কী চাইছেন। আমার বাড়ির সামনে অটো স্ট্যান্ড আছে, মেট্রো স্টেশন আছে, আমার গাড়ি থাকলেও আমি মাঝে মাঝে উবারে করে যেতাম, ট্যাক্সি করে যেতাম, জিজ্ঞাসা করতাম তোমরা কি চাইছো কিছু, বলে হ্যাঁ আমরা বদল চাইছি। ট্যাক্সি ড্রাইভার থেকে আরম্ভ করে পানের দোকানের লোক, যেখানে আমরা আড্ডা মারি, চা খাই, আড্ডা করি, প্রত্যেকটা লোক বলেছিল দিদি একটা পরিবর্তনের খুব দরকার। আমার বাড়ির সামনে, আমি বাইপাসে থাকি, সেখানে 6টা হাউজিং আছে, হাই রাইজ বিল্ডিং, ওখানে আমি থাকি, ওখানে জুড়ে একটা বাজার আছে, দোকান আছে। আমি সর্বরের দিকে নিয়ে যখন র্যালি করতে গেছি তখনও সেই মহিলাদের দোকান আছে। আমার বাড়ির সামনে কিছু মহিলাদের ছোট ছোট দোকান করে তারা বসে। তারা বলেছে দিদি আপনি আসছেন, আমাদের রাত্রে আজকে বাড়িতে হামলা হতে পারে, আপনার আসার কোনো দরকার নেই এখানে আমাদের কাছে মিটিং করা, আমরা আপনাদের সাথে আছি, প্লিজ এখান থেকে চলে যান, কিন্তু আমরা আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে নিয়ে আসবো। কারণ আমাদের 3 থেকে 4 হাজার টাকা করে মাসে প্রতিবাদটা হচ্ছে ভোট বাক্সে তোলা তুলতে আসে, ওখানে 3,000 টাকা তো ইনকামই নেই। বলেছে তুমি যদি এখানে দোকান করো তাহলে অন্যদেরকে বসিয়ে দেবো, মানে আমার অনেক লোকজন আছে তা সে করবে, তুমি যদি 3,000 টাকা করে দিতে পারো আমাকে মান্থলি তাহলে তোমার দোকানটা থাকবে। এবং যে সবজি বিক্রি করে তাকে 2 থেকে 2,500 টাকা, যে মাছ বিক্রি করতো সে আমাকে কমপ্লেন করেছে, এবং যে মাছগুলো বেচে মানে বিক্রি হতো না সেইগুলো তাদের বাড়িতে দিয়ে আসতে হতো, যে এগুলো কি করবে তোমার তো এগুলো বিক্রি করলে বাপরে চিন্তা নেই আছে, তাকে দিয়ে আসতে হবে। তো ওখানে তো লোকাল যারা লিডার রয়েছে, কাউন্সিলর রয়েছে, তাদের ওই কান অব্দি কি আমাদের কানে আসছে, লিডারদের কানে যেত না, তারা কোনোদিন কিছুই করলো না, মানে মানুষকে অন্তত ভরসাটা দিল না। ভারতীয় জনতা পার্টি আজকে ভয়কে দূর করে ভরসাটা দিতে পেরেছে, দেবে প্রতিশ্রুতি করেছে, তাই মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ। রিতাদি একটা বিষয়, এই যে বললেন 2021-এই হয়তো বিজেপি চলে আসতো ক্ষমতায়, আসতে পারিনি, তার কারণ অনেক কিছু বোঝা যাচ্ছে। এর একটা মূলত কারণ কি এসআইআর? একদমই সেটা, মানে আমি বলছিলাম মূলত কারণ, কেননা মানুষ যারা বৈধ ভোটার নয়, আমাদের তৃণমূল তাহলে ওই মৃত ভোটার, একদম ছাপ্পা ভোট। যখন আমি অভিষিক্তায় থাকি, ওখানে যখন আমি স্ক্রুটিনি করলাম, পুরো দিতে হয়তো যে কে শিফটেড আছে, কে মৃত আছে, এইগুলো আমরা করি, যে আমাদের ওখানে 800 ভোটার আমার বিল্ডিংয়ের মধ্যে। তো কিছু করোনার সময় যখন হয়েছিল, কিছু তো হয়েছিল, সেগুলো করে দেখলাম, তখন তারপরে দেখলাম সেই ভোটগুলো পড়ে গেছিলো। তো একজন আমাকে বললো, এরে বাবা আমার মাকে আমি হারিয়েছি, আমার মা ভোট দিয়ে চলে গেল, আর তাহলে একটু ডাকতে তো পারতেন, আমার মায়ের সাথে আমি দেখা করে নিতাম। এরকম একজন আমার বন্ধু বলেছে, মানে ভোটগুলো পড়ে যেত। তো এই ভোটগুলো যাদের নেই, যাদের ভ্যালিডিটি নেই, যারা ভ্যালিড ভোটার নয়, তারা কেন ভোট দেবে? আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের একটা রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেখানে তাদেরই ভোটার অধিকার, ভোট দেওয়ার অধিকার তাদেরই থাকবে যারা ওখানকার লোক, এবং যাদের ভোটার কার্ড আছে। কোনো বাইরের আগন্তুক এসে তো ভোট দিয়ে চলে যাবে না। তো সেই জায়গাটা যখন আমাদের এইগুলো ছেটে ফেলা হলো, যখন ছাপ্পা ভোট হলো না, রিগিং হলো না, যেই থাকতো, আমি বলছি আমরা বিরোধী দল, মেন বিরোধী দল আমরা ছিলাম। আমরা জানি না 15 বছর ধরে আমরা রাস্তায় আছি, প্রত্যেকটা জিনিসে আমরা প্রতিবাদ করেছি, তুলে নিয়ে এসেছি সমস্ত ইস্যুগুলোকে, দুর্নীতিগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে এরা কীরকম দুর্নীতির পাহাড় তৈরি করছে। 26,000 অযোগ্য শিক্ষক, যে যোগ্য শিক্ষকরা রাস্তায় আন্দোলন করে, তাদের চোখের জলে রাস্তা সিক্ত হয়ে গিয়েছিল, গরমে রোদে তারা আন্দোলনে বসেছিল, যারা যোগ্য যারা অযোগ্য। তো এখন তো সেটা প্রমাণ, অযোগ্যগুলো চেয়ারে বসেছিল। এইবার দেখবেন আমাদের কীরকম সুশাসন হবে, সুন্দর শান্তির বাংলা। আমি বারবার করে বলছি, কিন্তু শান্তির বাংলা কি থাকছে? এই পরিবর্তন হওয়ার পর লাগাতার যে ঘটনাগুলো সামনে আসছে, এবং যেখানে বারংবার দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় মারা হয়েছে, জিতেছে বিজেপি, কর্মী মরছেও বিজেপির, এই ঘটনাও দেখা যাচ্ছে, সেটা মানে শান্তি কি থাকছে? শান্তি আমরা এখনো ক্ষমতার
নেই। ঠিক আছে, আমাদের 9 তারিখে হচ্ছে, আমাদের পুরোপুরি আমরা কাগজ কলমে বসছি, সরকার তৈরি করছে। আমাদের সরকার যখন তৈরি হবে তখন আপনারা যদি একটাও, আমি বলছি এখান থেকে আপনাদের এই পোর্টালের মাধ্যমে, যদি একটাও কোনো কিছু অনৈতিক কার্যকলাপ বা কিছু একটা আমরা শুনতে পাই, দেখতে পাই, তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়াতম যেটা আমি বলছি সেরকম ব্যবস্থা নেওয়া হবে। আমি কথা দিচ্ছি, আমাদের মাথার ওপরে আমাদের সভাপতি রয়েছেন মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, এবং অনেক উচ্চ নেতৃত্ব যারা রয়েছেন, তারা বারবার বলছেন যে আমরা হিংসার রাজনীতি কোনো দিনও করি না। আমরা 2021-এ কিন্তু আমাদের অনেকজনকে ঘর ছাড়া থাকতে হয়েছিল, অনেকজনকে লুকিয়ে থাকতে হয়েছিল, তার মধ্য থেকেও আমাদের এত ভাই বোনকে আমরা হারিয়েছি। সন্ত্রাস, তাদের লোকেরা বলছে আমরা ভয়ে মুখ খুলতে পারতাম না। দেখুন কত ভিডিও এখন বেরোচ্ছে যে এত লুটপাট চলতো, এত সিন্ডিকেট চলতো, আমরা বলবো কাকে? কে শুনতো আমাদের কথা? নরেন্দ্র মোদীজি যেটা বলেছিলেন যে ভরসা ইন ভয় আউট, একদম। কি বলবেন, শেষ বার্তা কি দেবেন শেষ রাজ্যবাসী? বার্তা আমরা এটা দিতে চাই যে আমরা সুন্দর, সুস্থ একটা শান্তির বাংলা, বিকশিত বাংলা, আত্মনির্ভর বাংলা, বসুধৈব কুটুম্বকম বাংলা তৈরি করতে চলেছে। আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে একটা শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার জন্য, একটা বিকশিত রাজ্য, আত্মনির্ভর ভারত তৈরি করার জন্য লাগাতার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার জন্য আমাদের প্রতিটি রাজ্যকে বিকশিত হতে হবে, আত্মনির্ভর হতে হবে। তার জন্য যে চেষ্টা, আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে 9 জুন। তো আমরা আস্তে আস্তে উন্নয়নের পথে আমরা এগিয়ে যাব, এইটুকু আমি প্রতিশ্রুতি আপনার এই চ্যানেলের মাধ্যমে